নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর দুপুর 2টো মানেই আপনারা জানেন নিউজ অ্যাট 2। নিউজ অ্যাট 2তে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটার পর একটা ঘটনা দেখা যাচ্ছে যেখানে সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের নির্যাতন চলছে। কি হিন্দু কি খ্রিস্টান, তাদের ওপর অবাধ নির্যাতন চলছে। এরকমই বাংলাদেশে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর এবার বিষ খাইয়ে খুন করা হয়েছে, অভিযোগ এমনটাই। বাংলাদেশের নড়াইলে নারকীয় এই ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে ছেলেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন নির্যাতিতা। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুর টুইট রিপোস্ট করেছেন রাধারমন দাস। বাংলাদেশে কট্টরপন্থীদের নির্মম অত্যাচারের আরও এক নির্মম নিদর্শন। কবে থামবে ইউনূস আমলের বাংলাদেশে মৌলবাদীদের এই আস্ফালন? এ প্রশ্ন আরও একবার তুললাম আমরা। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ঘটনা সংক্রান্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে? কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি কি বলেছেন, তার টুইটে কি আছে? সুমন, আমার কথা শোনা যাচ্ছে না? কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আরো একবার জানার চেষ্টা করবো। আপনাদের আরো একবার জানাই, বাংলাদেশের নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুন করা হয়েছে, অভিযোগ এমনটাই। আমার সহকর্মী সুমন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সুমন, আর কি জানা যাচ্ছে? দেখো, সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় যেটা, যে যিনি যাকে এই ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তাকে ধর্ষণ হওয়ার পর তার কাছ থেকে 2 লক্ষ টাকা তার কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে এবং তিনি কোন রকমে আসার পর অসুস্থ হয়ে পড়েছেন এবং পরবর্তীতে মারা গেছেন। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আরো একটা ইনপুট কিন্তু আমরা পেয়েছি যে প্রত্যক্ষদর্শীদেরও কিছু বক্তব্য কিন্তু জানা গেছে। যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ মোক্তার মোল্লা, তার স্ত্রী শাহিদা ও পুত্রবধূ সোনিয়া, তিনি কিন্তু জানিয়েছেন যে বাসনা এসেছিলেন, বাসনা আসার পর তাকে তাদের ঘরে ঢোকানো হয়েছিল এবং সেই ঘরে জোর করে তাদেরকে ঢোকানো হয়েছিল এবং তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। বাসনা তখন তাদের আত্মনাদ তারা কিন্তু শুনছেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। ওই সময়কার যারা প্রত্যক্ষদর্শী তাদের এই বক্তব্য, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়, সেটা কিন্তু জানান দিচ্ছে যে সনাতনীদের অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে কি। তিনি একজন কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি। সেই জনপ্রতিনিধি তিনি এলাকায় ঘুরে দেখছিলেন, তার কাছে হঠাৎ করে একটা ফোন আসে। তিনি সেই ফোন অনুযায়ী পয়সা আনতে যান এবং সেই পয়সা নিতে গিয়ে তাকে আটক করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় 3-4 জন মিলে। ফলে যে তার কাছ থেকে টাকাও দাবি করা হয়, না হলে সেই ভিডিও যেটা তোলা হয়েছিল সেটা ভাইরাল করে দেওয়া হবে। ফলে যে ভয়াবহ অবস্থা সেটা কিন্তু এক কথায় বর্ণনা করছে এই মুহূর্তে। একদমই তাই, সুমন কল্যাণ ঠিকই বলেছো। সুমন কল্যাণ, বারবার এই ঘটনাগুলো ঘটছে, আমরা দর্শকদের সামনে সে খবর তুলে ধরছি, দেখাচ্ছি, তারা জানছেন, কিন্তু একটা প্রশ্ন রাখছি যে এই যে ঘটনাগুলো এতটাই প্রকাশ্যে আসছে, ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় যখন দেখাচ্ছে তখন ভাইরাল হয়ে গেল, তাদের কিছু যায় আসে না, ধরে নিতে হবে। ইউনূস প্রশাসন এরকম এক অদ্ভুত একটা উদাসীনতা, নীরব দর্শকের ভূমিকা পালন, কেন, কি উদ্দেশ্য আর থাকতে পারে? দেখো, প্রথম দিন থেকে ইউনূস যখন ক্ষমতায় আসেন তারপর থেকে একটার পর একটা যে ঘটনা ঘটেছে, বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছিলেন, নিষিদ্ধ সংগঠন ছিল, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মুক্তি পেয়েছেন, নিষিদ্ধ সংগঠনের উপর তার বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। ফলে একদম খুল্লা একদম মৌলবাদে গ্রাস করার মতো পরিস্থিতি ডে 1 থেকে শুরু হয়েছে ইউনূস জামানায়। তারপর কেটে গেছে অনেক কটা দিন। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বলাটা ভুল হবে। একেবারে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বলাটা ভুল হবে। পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায় তার জন্য কি বন্দোবস্ত করা উচিত, সেটা কেন করছেন না তারা এখনো, সেই বিষয়টাই এই মুহূর্তে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ আপাতত তোমায় সুমন কল্যাণ।